আসসালামু আলাইকুম। আপনাদের সামনে যে কাহিনীটা নিয়ে এসেছি, বেকার যুবক। কী রে ছোকরা, এবারেও চাকরিটা জুটলো না তোর? বাড়ির রাস্তায় গলিতে ঢুকতে এক প্রতিবেশী দাদুর কথার শেয়াশিসের পায়ের গতি থেমে যায়। বছর 27-এর যুবক শেয়াশিস বেকার একজন। হ্যাঁ, বেকার বটেই। পাড়ার সবাই এই নিয়ে হাসাহাসি করে। বাবা ঠাকুরদা সবাই সরকারি চাকরিওয়ালা ছিলেন, বাবাও তো এখন কর্মরত, কিন্তু ছেলে আধবুড়ো হতে চলল, এখনো বেকার সে। নিয়ে পাড়ার লোকেদের চিন্তা শেষ নেই। শেয়াশিসের বাবারও কম কান্না ভাঙানো হয় না। এক প্রকার রাস্তায় বেরোলে শেয়াশিসকে নিয়ে পাড়ার কাকিমা দাদু সবাই টোন টিটকিরি শুরু হয়ে যায়। এক সময় আবার আবার এনার সিয়াসিসের প্রশংসা পঞ্চমুখ ছিলেন। তবে এনারা মাথায় চড়ে বসেছেন একটাই কারণে, বাড়ির লোকেরাও যে এইভাবে কথা শোনায়। আজ সকালেও যেই বাড়িতে ঝামেলা শুরু হলো, অমনি পাড়ার লোকগুলো সব মজা নিতে কান পাতল। সিয়াসিস কাউকে কিছু বলে না, আর চুপচাপ বাড়ির দিকে হেঁটে চলে যায়। বাড়িতেও যে ওর জন্য আরেক ঝামেলা অপেক্ষা করছে, সেটাই সম্পর্কে ও অবগত। কি গো, কোথায় গেলে? তোমার লাট সাহেব তার লাট সাহেবগিরি দেখিয়ে ফিরেছে। জল দাও, বাতাস করো। বাড়িতে ঢুকতে না ঢুকতে বাবার কর্কশ কণ্ঠে শুনতে পেল সিয়াসিস। ইতিমধ্যে বাবার কানে যে ইন্টারভিউতে আবারও পাস না করতে পারায় কথাটা পৌঁছে গেছে, সেটা ভালো বুঝতে পারল। সিয়াসিসের মা ছুটে এলে রান্নাঘর থেকে। কি বীরপুরুষ, নিজের বীরত্ব দেখিয়ে এবারে ইন্টারভিউতেও কিছু করতে পারলে না তো? অতনুবাবু ব্যঙ্গস্বরূপ সুরে বললেন। মিথ্যা কথা কিভাবে বলতাম? সিয়াসিসের মাথা নিচু করে থাকে। একেবারে সত্যবাদী তো তুমি। জীবনে কোনোদিন মিথ্যে তো তুমি বলনি। তোমার যে জিজ্ঞাসা করা হলো, তোমার চাকরির প্রতি লক্ষ্য কি? ও মনি, তুমি বলে দিলে তোমার চাকরি করতে ভালো লাগে না। যাওয়ার আগে 1000বার বলে দিয়েছি, ও যেটা জিজ্ঞাসা করবে সেটাই ঠিক ঠিক উত্তর দেবে, কোনো গড়বড় করবে না। অফিসের সবাই আমায় চেনে, জানা না? তোমার তো আসল উদ্দেশ্যই হচ্ছে আমাকে ছোট করা। অতনুবাবু চিৎকার করে ওঠেন। তোমাকে আর কতবার বললে তুমি বিশ্বাস করবে? বাবা, আমি চাকরি করতে পারবো না। আমি খাঁচার মধ্যে নিজেকে আটকে রাখতে চাই না। সিয়াসিস এক চর গাল লাল করে দেব। একদম আমার টাকায় খাচ্ছ, আমার অন্ন ধ্বংস করছো, আবার আমার মুখে মুখে তর্ক করছো। রাগে ফেটে পড়েন অতনুবাবু। ছেলেটা তো সবে এলো, এখন একটু চুপ করো না গো। পরে নায়ে সিয়াসিস এর মা অতনুবাবুকে সান্ত্বনা করানোর চেষ্টা করেন। তুমি একদম চুপ করো, কোনো কথা বলবে না। ছোট থেকেই তুমি শুধু লাই পেয়ে পেয়ে আজ এই অবস্থা হয়েছে। অতনুবাবু স্ত্রীকে ধমক দেন। বাবা, তুমি আমাকে যা বলার বলো। মায়ের সাথে এরকমভাবে কথা বলছো কেন? সিয়াসিস সিস, চুপ কর, তুই ঘরে যা। নির্মল দেবী ওরফে শেয়াশিসের মা বলেন। বাহ, ভালোই উন্নতি হয়েছে তো তোমার। আমার কাছে কফি চাইছো? অতনুবাবু। শেয়াশিস কিছু বলতে গেলে নির্মলা দেবী হাত ধরে থামান। তোকে তো ঘরে যেতে বলেছিস। সিস, যা না। নির্মলা দেবী। শেয়াশিস আর কিছু বলে না, চলে যায়। মায়ের অপমানের চোখে দেখতে পারে না যে। খুব ভালো, একরকম চলুক। আধবুড়ো হয়ে ছেলে বাপের ঘাড়ে বসে বসে খাক।
অতনুবাবু কথাগুলো জোরে জোরে বলতে বলতে টেবিলের উপর থেকে চশমাটা নিয়ে নিজের ঘরের দিকে চলে যান। নির্মলা দেবী অসহায়ভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রান্নাঘরে চলে যান। শ্রেয়াশিস ঘরে ঢুকে পিঠের ব্যাগটা পড়ায় টেবিলের উপরে রেখে বাথরুমে ঢুকে যায়। দিন দিন সব কেমন যেন হয়ে যাচ্ছে। ঘরের বাইরে সব জায়গায় দম বন্ধ হয়ে আসছে। বাথরুম থেকে বেরিয়ে ঘরের লাইটটা আর জ্বলে না। শ্রেয়াশিস সন্ধ্যার অন্ধকারে অনেকক্ষণ আগেই ঘনিয়ে এসেছে, তবে এই অন্ধকারের সাথে শ্রেয়াশিসের জীবনেও কোনো পার্থক্য নেই। বিছানার ওপর বসে শ্রেয়াশিস বাম দিকের দেওয়ালের অ্যাসেসটার দিকে তাকায়। সেবার মাধ্যমিক যখন জেলায় প্রথম হলো, বাবা তড়িঘড়ি করে ছেলের পড়াশোনা করতে, গরমে যাতে কষ্ট না হয় তাই অ্যাসিটা লাগিয়ে দিয়েছিলেন। পাড়া প্রতিবেশী সে কি কদর, কেউ বাড়ি বয়ে মিষ্টি এনে খাইয়ে দিচ্ছে, তো কেউ আবার প্রশংসায় পঞ্চমুখ। ঘরের আলোটা কতবার তোকে জ্বালিয়ে রাখতে বলেছি সিস, কেন শুনিস না? মায়ের গলার আওয়াজ পেয়ে শ্রেয়াশিস বর্ধমানে ফিরে আসে। আলো বড্ড চোখে লাগে যে মা, শ্রেয়াশিস মলিন হেসে বলে। নির্মল দেবী জানেন ছেলের মনের কথা, কিন্তু স্বামীর উপরে কথা বলার অধিকার তো ওনারও নেই। আর বললে অতনুবাবু স্ত্রীর কথা শোনার লোক নন, সে ভালো কথা হোক কিংবা খারাপ। ছেলের কথায় বিপরীতে গিয়ে নির্মলা দেবী আলো জ্বালিয়ে দেন। শ্রেয়াশিস দেখে নির্মলা দেবী খাবার থালা নিয়ে এসেছেন। আমি বাইরে খেয়ে নিয়েছি মা, এখন আর খাবো না। শ্রেয়াশিস আমার চোখের দিকে তাকিয়ে বল দেখি তুই খেয়ে এসেছিস। নির্মলা দেবী খাবারের থালাটা নিয়ে ছেলের সামনে এসে দাঁড়ান। শ্রেয়াশিস চোখ সরিয়ে নেয়। মায়ের চোখের দিকে তাকিয়ে চাইলেও ওর মুখ দিয়ে মিথ্যা কথা বেরোয় না। আমি তো মা শিস, তোর মুখ দেখলে আমি তোর মনের কথা বলে দিতে পারি। সেইখানে তুই আমার ভুল বোঝাবি আর আমি বুঝে নেব তুই ভাবলি কি করে। নির্মলা দেবী আবার জোরালো কণ্ঠে বলে নির্মলা দেবী শ্রেয়াশিসের পাশে বসে ভাত মাখিয়ে শ্রেয়াশিসের মুখের সামনে ধরে বলেন, হ্যাঁ কর দেখি, কেমন খিদে পায়নি? শ্রেয়াশিস মায়ের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলে, কাঁদতে পারেন, কান্নাটা গলার কাছে দলা পাকিয়ে যাচ্ছে। নির্মলা দেবী এক হাত দিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ওসব ভাবিস না, এখন খেয়ে নে। শ্রেয়াশিস খেতে শুরু করে। নির্মলাও দেবী পরমেশ্বরে ছেলেকে খাইয়ে দেয়। ওনার ভেতরটাও যে ছেলের হাল দেখে কষ্ট ভরা। নির্মলা দেবী শ্রেয়াশিসকে খাইয়ে দিয়ে উঠে চলে যেতে গেলে শ্রেয়াশিস বলে, একটু থাকো না মা, তোমার কোলে মাথা রেখে শোবো। আচ্ছা, আমি হাত বুলিয়ে থালাটা রেখে আসছি। নির্মলা দেবী ছেলের কপালে চুম্বন এঁকে দেয়। শ্রেয়াশিস চুপটি করে বসে মাকে জড়িয়ে ধরে। ইসরে, একদম ভুলে গেছি। আচ্ছা শিস, আমি তোর বাবাকে চাটা দিয়ে তারপর আসছি, কেমন? নির্মলা দেবী থাক না মা, তোমার আর আসতে হবে না, তুমি যাও, গিয়ে বাবার সেবা করো, আমি একা সামলে নিতে পারবো। শ্রেয়াশিস তাচ্ছিল্যর হাসি হেসে বলে। কিন্তু নির্মলা দেবী যাওয়ার সময় আলোটা নিভিয়ে দিয়ে যেই শ্রেয়াশিস সরে গিয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। নির্মলা দেবী চোখের কোণের জলটা দক্ষতার সঙ্গে মুছে আলো নিভিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যান। মা চলে গেছে বুঝে পেয়ে শ্রেয়াশিস উঠে বসে। বুকের ভেতরটা অসহ্য রকমভাবে আবারও চিনচিন করে ওঠে। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইলেও বাঁধ ভাঙতে নারাজ। সমাজে তালা চাবি যে ওই চোখে বাঁধা ছেলেটা কাঁদতে নেই, হাসি মুখে সব মেনে নিতে হয়, শত কষ্ট হলেও কাউকে বলতে নেই। হয়ে গেছে মাধ্যমিকের পর যখন সাহস নিতে
বলেছিল বাবা তখন বাবার কথার মতো সায়েন্সটা নিয়েছিলেন। ভেবেছিলেন বাংলায় তো আছেই, সাহিত্য চর্চা তো আর কমবে না। কিন্তু যা ভেবেছিল ঠিক হলো তার উল্টোটা। বিজ্ঞান বিভাগের নানা লেখকের বই আনতে শুরু করলেন অতনুবাবু। পড়ার চাপে বাড়ল, সাহিত্য চর্চায় ধুলো জমল। তাও বাবার কথা মতো চলছিল। সিয়াশিসের স্কুল জীবনের সারা জীবনের স্কুল টিউশন করে গল্প পড়ার সময় খুব কম পেত। আর স্কুলের গণ্ডি পার করে সিয়াশিস ঠিক করে নিয়েছিল আর নয়, এবারও বাংলায় অনার্স নিয়ে কলেজে ভর্তি হবে। তবে সেবারও অতনুবাবু জোর করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসাই প্রস্তুতির জন্য ভর্তি করে দিলেন। ছোট থেকেই বাবার মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করা ছেলেটা বাবার মুখের ওপর কিছু বলতে পারল না। কিন্তু জোর করে আর কতদিন চলে? 3বার জয়েন্ট দিয়েও 3বারই বিফল হলো সিয়াশিস। সূচনা হলো বাড়িতে আরও পাড়ার কটূক্তি শিকারের। সাহিত্য চর্চায় অজস্র বই খাতায় তলায় লুকোনো থেকে গেল। ডিবেট দিয়ে জানবেন। ঘুম ঘুম চোখে সকাল সকাল ফোন বাজার আওয়াজ শুনে সিয়াশিস উঠে বসে। চোখ কচলাতে কচলাতে ফোন হাতে নিতে দেখে জয় ফোন করেছে। জয় সিয়াশিস এক প্রাইমারি স্কুলের বন্ধু। তবে মাধ্যমিকের পর ওদের বিভাগ আলাদা হয়ে গেলেও বন্ধুত্বটা একই রকম আছে। ফোন রিসিভ করে সিয়াশিস বল, এত সকাল ফোন করলি, কি ব্যাপারে সিয়াশিস? এসার আজ বিয়ে, সিয়াশিস জয় ফোনের ওপর থেকে বলে। জয়ের কথা শুনে অবাক হয়ে যায় সিয়াশিস। সকাল সকাল ফোন করে কি ইয়ার্কি মারছিস বলতো? জয়, জানিস তো আমার এসব ইয়ার্কি পছন্দ নয়। সিয়াশিস নিজের মধ্যকার চাঞ্চল্যকারী স্থির করার চেষ্টা করে বলে, এসব নিয়ে কোনো ইয়ার্কি করব বল? আমি তো জানি তুই এসাকে। একটু থেমে, কিন্তু বিশ্বাস করে সত্যি বলছি, নিলামেই আমার বলল কথা ওদের পাড়ারই তো ছেলেটা জয়। আচ্ছা সিয়াশিস আর কিছু বলতে পারে না, ফোন হাত থেকে পড়ে যায়। সিয়াশিসের জীবনের প্রথম প্রেম ঈশা। বসন্তের পরান্ত দুপুরে হয়তো প্রেম না, আসলে গ্রীষ্মের চোখ ধাঁধানো রোদ্রে সিয়াশিস এর মন ও রঙিন হয়েছিল। ক্লাসে 12 ইংলিশ ব্যাচের প্রথম আলাপ ঈশার সাথে। ধীরে ধীরে সিয়াশিস ঈশাকে ভালোবাসতে শুরু করে। না, ঈশাকে কতটা কোনোদিনই বলা হয়নি। লুকিয়ে লুকিয়ে কয়েক পাতা প্রেমের কবিতা লিখেছিল শুধু। আচ্ছা, মেয়েটা কি কোনোদিনই বুঝতে পারেনি সিয়াশিসের মনের কথা? সব খারাপ কি সিয়াশিসের সাথে হচ্ছে? নিজেকে একটা জায়গায় ঠিক মতো দাঁড় করিয়ে নিজের মনের কথা জানাবে ভেবেছিল সিয়াশিস ঈশাকে। তবে ভাগ্যের লীলা, খেলার কাছে আবার হেরে গেল। ভালোবাসা উকি দিয়ে ফাঁকি মেরে চলে গেল। সিয়াশিস বিছানার উপরে পড়ে থাকা ফোনটা কাঁপা কাঁপা হাতে তুলে নিয়ে একটা নম্বরে ডায়াল করে। ভাবা যায় একটু মুখচোরা গোমরা হুকমুকো ছেলেটা নাকি প্রেমে পড়েছিল কোনো এক রাতে, চোখের হাজারে স্বপ্ন বুনেছিল। হ্যালো, কে বলছেন? মিষ্টি গলার স্বরে ভেসে আসে সিয়াশিসের ফোনের ভিতর থেকে। সিয়াশিস বলছি। গলাটা কেঁপে ওঠে সিয়াশিসের। কে সিয়াশিস? চিনতে পারছিস না? না, রং নম্বর। ফোন কেটে দেয় ঈশা। সিয়াশিস থম মেরে যায়। ঈশার সাথে একটুখানি ফোনে আলাপের মধ্যে দিয়েই সিয়াশিস শুনতে পেয়ে গেছে চারপাশে করবর সানাইয়ের সুর। কাকে বলবে এই অসহায়তার কথা? ভালোবাসা হারিয়ে যাচ্ছে, সেই কথা কি চিৎকার করে বলা যায়? নাকি আজ পর্যন্ত বলতে আছে? তারপরও তো বেকার ছেলেদের আবার ভালোবাসতে নেই। দরজায়
ঠকঠকানির শব্দে সিয়াসিস গিয়ে ঘরের দরজা খোলে। অতনুবাবু এসেছে। সিয়াসিসে সরে যায়। অতনুবাবু ঘরে ঢোকেন। আজকে আবার যাবে? কালকে গিয়েছিলিস? সেখানে আমি ম্যানেজারের সাথে কথা বলে নিয়েছি, তোমাকে ওই ভিতর থেকে ঢুকিয়ে দেবে। কোনো অজুহাত আমি চাই না, তোমার চাকরি করতে হবে। পাড়ায় আমাদের একটা মান সম্মান আছে। আর হ্যাঁ, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে। মাথায় ঢুকিয়ে নেবে। অতনুবাবু কিছু ফাইল সিয়াসিসের হাতে ধরিয়ে চলে যায়। অতনুবাবুকে ভর দুপুরে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে আসতে দেখে নির্মলা দেবী চমকে যান। বাড়ি ঢুকে অতনুবাবু সিয়াসিসের নাম ধরে চিৎকার ডাকতে থাকেন। নির্মলা দেবী আরও অবাক হয়। এই সময় বাড়ি ফিরে সিয়াসিসকে কেন ডাকছেন আরও ওরও? তারপরেও সে তো বাড়িতেও নেই। অতনুবাবু কাজে বেরিয়ে যাওয়ার পর ওনার কথা মতো তো কাজের জন্য অফিসে গেছে। সিয়াসিস তো নেই, ওকে ডাকছো কেন? নির্মলা দেবী অতনুবাবুকে জিজ্ঞাসা করেন। নেই মানে কোথায় তোমার লাট সাহেব? অতনুবাবু রাগান্বিত গলায় বলেন। মানে? ও তো বলল তুমি অফিসে যেতে বলেছ, সেখানে যাচ্ছে। খেয়েও গেল না দেরি হয়ে যাবে বলে। নির্মলা দেবী, সে যায়নি অফিসে, আমার ফোন করেছিল। অফিসে তোমার ছেলের মতো কি তারাও বেকার যে কারোর জন্য সিট খালি রেখে বাড়ি বসে আরাম করবে? অতনুবাবুকে ফোন করে মাত্রায় উনি অফিসে ছুটে নিয়ে চলে এসেছেন। ভেবেছিলেন আজ এর একটা হেস্তনেস্ত করে ছাড়বে, তবে যার জন্য এলেন সে নেই। রাগও ওনার মাথায় জ্বলে যাচ্ছে। কিন্তু লাল বেনারসি মুখে প্রাসাদনী সরু চোখগুলোতে সুন্দর করে সব রকমের প্রসাদনীয় পল্লব, ঠোঁটে লাজুক হাসি। ঈশা তাকিয়ে আছে সামনের দিকে, সিয়াসিসও তাকিয়ে আছে ঈশার দিকে। এই যে সেই স্বপ্নের মুহূর্তে যার মাঝে মাঝে ঘুমের মাঝে সিয়াসিসের চোখে ধরা পড়ত সানাইয়ের সুর, বন্ধুদের হাসাহাসি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের ভর্তি বাড়ি, পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণ, সব মিলিয়ে বিয়ের আসর একেবারে জমে উঠেছে। আরে সিয়াসিস দা, তুমি এখানে? নিজের খুব কাছে একটা মেয়েলি কণ্ঠে শুনে সিয়াসিস পাশ ফিরিয়ে তাকায়। নিলাম দাঁড়িয়ে আছে, সামনে জয়ের প্রেমিকা। হ্যাঁ সিয়াসিস, এসা দি নাকি অরুণলাভ দার দিকে থেকে এসেছে? নিলাম নিজের দিকে থেকে এসেছে। সিয়াসিস, তোমার কেউ হয় নিলাম? আমার অনেক কিছু। সিয়াসিস বিড়বিড় করে বলে। কি বলছো গো? শুনতে পাচ্ছি না তো। সিয়াসিস দা, নিলাম না, সেই রকম কিছু না। আমি তোমার ঈশাদির খুব পুরাতন অপরিচিত একজন মানুষ। সিয়াসিস এই বলে বিয়ের মণ্ডপ থেকে বেরিয়ে যায়। নিলাম সিয়াসিসের কথায় মানে বুঝতে পারে না, কি যে বলে গেল। অতনুবাবু চাকরির জন্য অফিসে যেতে বলেছিলেন সিয়াসিসকে, কিন্তু সিয়াসিস সেই সব অপেক্ষা করে ঈশাকে দেখতে এসেছিল। ওরে তো ইচ্ছা ছিল ঈশা বধূ বেশে সামনে এসে দাঁড়াবে। হ্যাঁ, সেই বধূ বেশে এসে ঈশা দাঁড়িয়েও ছিল, কিন্তু সিয়াসিসের জন্য নয়, অন্য একজনের জন্য, যার সাথে কিছুক্ষণ পর মন থেকে শুরু করে সমাজ সব জায়গায় স্বীকৃতি পাবে নববিবাহিত স্ত্রী রূপে। বাইপাস ধরে হাঁটতে হাঁটতে সিয়াসিসের চোখে ভাসছে অনেক পুরাতন স্মৃতি, যখন জীবনের দুঃখ বলে কিছুই ছিল না। কষ্ট পেলেই মাকে জড়িয়ে ধরে মন ভরে কাঁদা যেত। মন ভাঙার যন্ত্রণা রাতে পাশবালিশের ভেজাতো হাতনু
বন্ধুদের সাথে ঝগড়া হলে ভাব আড়ি খেলে ঝগড়া মিটে যেত। রাগারাগির সাথে দূরত্বর কোনো সম্পর্ক ছিল না। বাবার কাছে বিনা সংকোচে আবদারে ঝুলিয়ে খুলে বসা যেত। অসংখ্য তারাদের দেখে মুখের উজ্জ্বলতা বেড়ে যেত। সেই দিনগুলো বোধহয় বেশি ভালো ছিল, ছোটবেলায় বড্ড বেশি ভালো ছিল। আজ জীবন থেকে ভালোবাসা নামে শব্দটা অস্তিত্ব হয়তো মুছে যায়নি, কিন্তু যে মানুষটাকে ঘিরে ভালোবাসাগুলো উল কাটার ন্যায় ছোট ছোট ঘর বুনেছিল, সেই ভালোবাসার মানুষটা আজ সিয়াসিসের নেই। ঢুকবেন না বাড়িতে, বেরিয়ে যাও। আমার কোনো বেকার অকর্ম ছেলের দরকার নেই। অতনুবাবুর গমগমে আওয়াজ বড় বাড়ির দালানটাও যেন কেঁপে উঠল। শ্রেয়াশিস চুপটি করে দাঁড়িয়ে আছে দরজার সামনে এক কোণে। রোজগার এই একই কথাবার্তার মুখস্বরের পর্যায়ে চলে গেছে। নির্মলা দেবীও দূরে দাঁড়িয়ে আছেন। ছেলেটাকে দেখে বড্ড বিস্মিত মনে হচ্ছে, চোখ মুখে কেমন যেন হয়ে আছে। নির্মলা, ওর যা জিনিসপত্র আছে ওর পর থেকে এনে দাও। আমার বাড়িতে ছায়া আর দেখতে চাই না এমন কুলাঙ্গার ছেলে। অতনুবাবু, দয়া করো, এমন করে না, ভুল করে ফেলেছে। কাল সকালে আমি ওকে ভালো করে বোঝাবো। নির্মলা দেবী, তুমি যাবে না? তাই তো, ঠিক আছে, আমিই যাচ্ছি। অতনুবাবু সিয়াসিসের ঘরের দিকে যেতে গেলে নির্মলা দেবী আটকানে। অতনুবাবু সেই সব তোয়াক্কা না করে নির্মলা দেবী সরিয়ে দিয়ে চলে যান। শ্রেয়াশিস শুধু দেখছে আর ভিতরে ভিতরে নিজেকে তৈরি করছে। 3 দিন পর সময়ের সাথে লড়াই করতে হবে। নিজেকে দ্বারস্থ করে অতনুবাবু বাড়িতে পা রাখলেন। তবে চারিদিকে পুরো অন্ধকার। এখন আর অতনুবাবু হেঁটে আসা শব্দ শুনে নির্মলা দেবী রান্নাঘর থেকে ছুটে এসে চায়ের জন্য জিজ্ঞাসা করেন না। শ্রেয়াশিসের ঘরে আর আলো জ্বলে না। অফিস থেকে ফিরে কাউকেও বেকার বলে খোঁটা দিতে পারে না। ধীরে ধীরে হেঁটে নিজের ঘরের দিকে চলে যান। 3 দিন আগে সেই রাত, যে রাতে শ্রেয়াশিসকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সেই রাতের একটা দুর্ঘটনায় পায়ের তলায় শক্ত মাটিটা নড়বড়ে হয়ে যায় অতনুবাবুর। অতনুবাবু দেয়ালে টাঙানো মালা দেওয়া ছবিটার দিকে তাকিয়ে অভিমানী স্বরে বলে ওঠেন, এত খারাপ আমি, আমার কথাটাও একবারও ভাবার ইচ্ছা হলো না।